কোনো একটি অজানা গ্রামে দুইজন চাচাতো বোন বসবাস করত। তাদের বাড়ি পাশাপাশিই ছিল। তাদের নাম ছিল সোনিয়া এবং নীলা। সোনিয়া বড় ছিল এবং সে দেখতে অনেক সুন্দর ছিল, আর নীলা ছিল ছোট। সে দেখতে অনেক মোটা এবং অনেক কুৎসিত ছিল। সবাই তাকে নিয়ে খুব মজা করত এবং বাচ্চারা তাকে কালো মোষ বলে অনেক রাগাতো। এমনই একদিনের কথা, সোনিয়া তার স্কুল ব্যাগটা নিয়ে স্কুলে যাবার জন্য বাইরে বের হয়। তখন নীলা তাকে দাঁড় করিয়ে বলে, সোনিয়া আপু, চলো আমরা দুইজন একসঙ্গে স্কুলে যাই। মাথা ঠিক আছে তোর? পাগল হয়ে যাসনি তো? চল হাট আমার রাস্তা থেকে। তুই জানিস তুই দেখতে কতটা কুৎসিত? একে তো কালো আর ওপর থেকে অনেক মোটা। ছি, আর আমি দেখতে দেখ কত সুন্দর। আর আমি যদি তোকে আমার সঙ্গে করে স্কুলে নিয়ে যাই, কোথাও না তোর প্রভাব আমার ওপর পড়ে। দেখ সোনিয়া, বেশি কথা বলিস না। আমার মা সবসময় বলে যে আমি এই পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে, কারণ আমার মনটা সুন্দর। আর কারো চেহারা দেখে সৌন্দর্যতা যাচাই করতে হয় না, তার মনটা কেমন তার উপরেই প্রভাব ফেলে। আরে তোর মায়ের তো মাথায় ঠিক নেই, যা মুখে আসে তাই বলে। এটাও তো বলে যে তুই চাঁদ। আরে উনি বললে কি আমরা বলে দিব নাকি? এটা বললে চাঁদকে অপমান করা হবে। নীলা অনেক কষ্ট পায় এবং সে সেইখান থেকে কান্না করতে করতে স্কুলে চলে যায়। স্কুলে যাবার পর সে দেখে সেখানে সকল বাচ্চারা একে অপরকে গুড মর্নিং উইশ করছিল, কিন্তু সবাই সেইখানে নীলাকে দেখেও ইগনোর করে। কিছুক্ষণ পর সোনিয়া নীলাকে বলে, কি বলেছিলি যেন? তোর মা কি বলে? তুই নাকি অনেক সুন্দর, একদম চাঁদের মতো। দেখলি তো, ক্লাসের কোনো বাচ্চা তোর সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না। নীলা উদাস হয়ে যায় এবং সে ক্লাসের সবার লাস্টের বেঞ্চে গিয়ে বসে পড়ে। কয়েকদিন পর্যন্ত এইভাবেই চলতে থাকে। একবারের কথা, গ্রামের মধ্যে একটা বার্থডে পার্টি ছিল, আর সোনিয়ার জন্য সেখানে নিমন্ত্রণপত্র আসে। সোনিয়া খুব সুন্দরভাবে রেডি হয়ে সেই বার্থডে পার্টিতে যাচ্ছিল। নীলা তাকে সেখানে যেতে দেখে নেয়। সোনিয়া, আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে চলো। তোকে কি কেউ নিমন্ত্রণ করেছে? না, আমাকে কেউ বলেনি, কিন্তু আমি তো তোমার বোন, তাই না? আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আরে জানতাম তোকে কেউ বলবে না, আর কেনই বলবে? তোর কাছে না ভালো পোশাক আছে আর না ভালো চেহারা, আর ওপর থেকে তোর মোটা শরীর। সোনিয়া নীলাকে নিয়ে অনেক মজা করে এবং সেখান থেকে চলে যায়। এভাবে সোনিয়া বার্থডে পার্টি এবং বাচ্চাদের সঙ্গে খেলা করতেই ব্যস্ত থাকত, কিন্তু নীলার সঙ্গে কেউ খেলতো না। তাই সে নিজের অবসর সময়ে পড়াশোনা করত। এর কারণে সে সকল বাচ্চাদের থেকে পড়ালেখাতে অনেক ভালো ছিল। স্কুলে একটা এক্সাম হয়। কিছুদিন পর এক্সামের রেজাল্ট আসে। রেজাল্টের দিন ক্লাসরুমে সোনিয়া নীলাকে বলে, তুই জানিস নীলা, আজকে ক্লাসে ফার্স্ট আমিই হব, কারণ সুন্দর বাচ্চাদেরকে স্যার ম্যাম একটু বেশি নাম্বার দেয়। কি নীলা, তুই ফার্স্ট হবি না? আমার তো মনে হয় তুই ফার্স্ট হবি, কিন্তু ওপর থেকে নয়, নিচ থেকে। আবারও একবার সোনিয়া নীলাকে নিয়ে অনেক মজা করে এবং অনেক হাসাহাসি করে। সোনিয়ার কথা শুনে ক্লাসের বাকি বাচ্চারাও হাসতে শুরু করে। ঠিক তখন ক্লাসে ম্যাডাম আসে এবং তিনি রেজাল্ট ঘোষণা করেন। ম্যাডাম ঘোষণা করে যে ক্লাসে ফার্স্ট হয়েছে নীলা এবং সেকেন্ড আর থার্ড হয়েছে অন্যান্য দুইটি বাচ্চা। সোনিয়ার কোনো পজিশনই ছিল না। নীলা তার শুধু ক্লাসেই নয়, পুরো স্কুলে ফার্স্ট ছিল। এটা শোনার পর সোনিয়ার পায়ের নিচে থেকে মাটি সরে যায় এবং সে মনে মনে ভাবে, আজকে এই নীলার বাচ্চার কারণে আমার অনেক অসম্মান হয়েছে, আমি ওকে ছাড়বো না। বাচ্চাদের রেজাল্টের খবর পুরো গ্রামে ছড়িয়ে যায় এবং সবাই নীলাকে শুভেচ্ছা জানায়। এটা দেখার পর সোনিয়ার আরও বেশি হিংসা হয় এবং সে নীলাকে শিক্ষা দেওয়ার কথা ভাবে। একদিন সকালবেলা নীলা তার বাড়ির আঙিনায় বসে নিজের মনের মতো খেলছিল। তখন সোনিয়া সেখানে আসে এবং তাকে বলে, নীলা, তুমি পড়ালেখাতে অনেক ভালো, আমার মনে হয় আমাদের বন্ধুত্ব করে নেওয়া উচিত। যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্বটা করে নাও, তাহলে আমি বুঝে নিব যে আমি তোমার সাথে যেই মজাগুলো করেছিলাম সেগুলোর জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। কোনো ব্যাপার না, যদি তুমি এমনটাই চাও তাহলে আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা পাশেই জঙ্গলে খেলতে যাই। না বাবা, আমি ওইখানে যাব না। মা বলে ওই জঙ্গলে না যেতে, ওইটা নাকি অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল। আরে না বাবা, এমন কিছু নেই, আমি তো এখানে প্রতিদিন যাই। কই, আমার তো কখনো কিছু হয়নি। আর আমার সাথে আমার কিছু বন্ধুরাও যাই, ওদেরও কোনোদিন কিছু হয়নি। তোর মা এমনি এমনি বলে। চল না আমরা ওইখানে গিয়ে খেলি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একবার মাকে বলে আসি।
আরে মাথা ঠিক আছে? তোর মনে হয় ওনাকে বললে উনি তোকে যেতে দিবেন? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ। আচ্ছা তাহলে চলো, মাকে না বলেই আমরা চলে যাই। নীলা সোনিয়ার সঙ্গে জঙ্গলে চলে যাই। আরে সত্যি এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর লাগছে। এখানে এসে তুমি কিভাবে খেলো? আরে পাগল, আমরা এখানে অনেক মজা করি। আরে বাহ, তাহলে তো অনেক মজা হবে। চল নীলা, একটা গেম খেলি। তুই ওই পাহাড়ের কিনারায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে যাবি। এরপর কি হবে? আরে বাবা, এত কথা বলিস না, তুই আগে গিয়ে দাঁড়া, তারপর বলছি সব কিছু। নীলা সোনিয়াকে বিশ্বাস করে পাহাড়ের সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে যায়। পেছন থেকে সোনিয়া কিছুটা মুচকি হাসে এবং সে নীলাকে সেখান থেকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। নীলার চিৎকারের আওয়াজ পুরো পাহাড়ে ছড়িয়ে গিয়েছিল এবং সোনিয়া খুশি হয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। নীলা পাহাড়ের নিচে পড়েই যাচ্ছিল। কয়েক মিনিট পর সে একটা নতুন দুনিয়ায় চলে আসে। সেখানে একসঙ্গে 3টি চাঁদ ছিল। 3টি চাঁদকে দেখে নীলা ভীষণ অবাক হয়ে যায়। আরে আমি কোথায় চলে এলাম? আমি কি মরে গেছি? বাঁচাও, বাঁচাও আমাকে। আরে ভয় পেও না, তুমি চাঁদের দুনিয়াতে চলে এসেছো। কি বলছো? চাঁদের পৃথিবী? হ্যাঁ, তুমি আমাদের পৃথিবীতে, আর আমরা 3জন জাদুর চাঁদ। কিন্তু পৃথিবী থেকে আমরা তো একটা চাঁদই দেখতে পাই। আমরা 3জন জাদুর চাঁদ, তোমার যা চাই আমাদের থেকে চেয়ে নিতে পারো। আমি অনেক মোটা আর দেখতে অনেক কালো, এর কারণে সকল বাচ্চারা আমাকে নিয়ে অনেক মজা করে, বলে আমি নাকি কালো মোষ। এখন আমি কোথায় যাব? আমার সাথে কেউ কথা বলে না। আমরা তোমার ব্যাপারে আগে থেকেই সবকিছু জানি, এর কারণে আমরা তোমাকে একটা শক্তি দিব যে তুমি এই মুহূর্তে অনেক সুন্দর এবং রোগা হয়ে যাবে। চাঁদেরটা বলতেই নীলা অনেক সুন্দর এবং রোগা হয়ে যায়। আরে বাহ, আমি তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছি, কিন্তু এই পৃথিবী থেকে আমি আমার বাড়িতে যাব কিভাবে? বাড়িতে আমার মা আমার জন্য চিন্তা করছে। তুমি চিন্তা করো না, তুমি শুধু তোমার চোখ বন্ধ করো, আমরা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। নীলা তার চোখ বন্ধ করে এবং চোখের পলকেই সে তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছানোর পর নীলা তার মাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে এবং নীলাকে দেখে নীলার মা অনেক খুশি হয়। পরের দিন যখন নীলা স্কুলে যায় তখন সকল বাচ্চা এবং সোনিয়া নীলাকে দেখে ভীষণ অবাক হয়। এরপর সোনিয়া অবাক হয়ে তাকে বলে, আরে নীলা, তুই জীবিত আছিস? কিচ্ছু হয়নি তোর? আর তুই এত সুন্দর কিভাবে হয়ে গেলি? আমি তোমাকে বলেছিলাম না যে চেহারা দিয়ে কিচ্ছু হয় না, মন সুন্দর হওয়া চাই, আর আমার মন অনেক সুন্দর। এর কারণে আমি এত সুন্দর হয়ে গেছি। আর তুমি পাহাড় থেকে ধাক্কা দেওয়ার পরও আমার কিছুই হয়নি। আমাকে মাফ করে দাও নীলা। কখনোই না, আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করব না। একবার তোমাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে মারতে চেয়েছো, বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সাথে। ভুলেও আর কখনো আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। এরপর থেকে নীলা তার জীবনে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। কোনো একটি গ্রামে কাবিয়া নামে একজন এতিম মেয়ে বাস করত। সে কাগজ দিয়ে খেলনা তৈরি করে বাজারে গিয়ে বিক্রি করত। কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় কাবিয়ার মা বাবা ইন্তেকাল করে। এরপর থেকেই কাবিয়া এতিম হয়ে যায়। সে তার পেট চালানোর জন্য রং বেরঙের কাগজ দিয়ে খেলনা তৈরি করে সেগুলোকে বাজারে নিয়ে বিক্রি করে। আরে কাগজের কত সুন্দর সুন্দর খেলনা, কে নিবে? এদিকে এসো। আরে ও কাবিয়া, এই কাগজ দিয়ে তৈরি করা খেলনার দাম কত রে? কাকি, বেশি না, 20 টাকা করে। এই নাও টাকা আর খেলনা দাও। কাবিয়া এত সুন্দর করে কাগজ দিয়ে খেলনা তৈরি করত যে তার খেলনার দিকে তাকাতো সে শুধু তাকিয়েই থাকতো। আর এজন্যই তার সব খেলনা ফটাফট বিক্রি হয়ে যেত। আজ আমার সব খেলনা বিক্রি হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই। একদিন কাবিয়া বাজারে খেলনা বিক্রি করছিল। এমন সময় বড় একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ালো, আর গাড়ির ভেতর থেকে 2জন ধনী মহিলা বাহিরে বের হলো আর কাবিয়াকে বলল, দেখো, আমরা শহর থেকে এসেছি। আমাদের কাগজ দিয়ে তৈরি করা খেলনার অনেক বড় একটি শোরুম আছে। আমরা এটার কারবার করি। আমি শুনেছি এখানে নাকি প্রায় মেয়েরাই কাগজ দিয়ে খেলনা তৈরি করতে পারে। এই জন্য এই এলাকাতে আমি একটি প্রতিযোগিতা রাখতে চাই যে কে সবচেয়ে বেশি খেলনা তৈরি করতে পারে কাগজ দিয়ে। আর যার কাগজের তৈরি খেলনা হবে একেবারে প্রফেশনালি সুন্দর, যে এই প্রতিযোগিতায় ফার্স্ট হবে আমরা তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। আর তার তৈরি করা খেলনা আমরা আমাদের বড় শোরুমে নিয়ে গিয়ে বিক্রি করব।
শহরের সেই মহিলার কথা শুনে কাবিয়া অনেক খুশি হয়ে গেল আর তাকে বলল, মেম সাহেব, প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে তাও? আরে যদি পুরো 1 মাস খেলনা তৈরি করো তাহলে মাসে 1 লক্ষ টাকা পাবে। শহরের মহিলার এই কথা শুনে কাবিয়ার পাশেই দাঁড়িয়েছিল কাজল নামে একটি মেয়ে। সে মনে মনে ভাবতে লাগলো, এই তো সুবর্ণ সুযোগ চলে এসেছে। লাখ টাকা তো আমি কামাই করতে পারবো, কারণ আমি কাবিয়ার মতোই খেলনা তৈরি করতে পারি, আর এতে সাহায্য করবে আমার স্বামী। কাজলের স্বামী ছিল ওই গ্রামের পালুহান ছেলে। তাকে সবাই ভয় করত। এজন্য কাজল তার স্বামীকে সব কথা বলল আর বলল, শোনো, যদি তুমি মাসে লাখ টাকা পেতে চাও তাহলে আমাকে সাহায্য করতে হবে তোমার। আচ্ছা, এর মধ্যে আমি কি করতে পারি? শোনো, আমাদের গ্রামে যে প্রতিযোগিতা হবে না কাগজ দিয়ে খেলনা তৈরি করা, ওই প্রতিযোগিতাতে যদি কাবিয়া অংশগ্রহণ করে তাহলে তো আমি ফার্স্টে হতে পারবো না, কারণ এই এলাকাতে কাবিয়া ছাড়া অন্য কেউ আমার চেয়ে ভালো খেলনা তৈরি করতে পারে না। ও, এই কথা। তুমি চিন্তা করো না, আমি ওই কাবিয়াকে দেখে নেব। এরপর কাজলের স্বামী কিছু লোকজন সাথে করে কাবিয়ার বাড়িতে গেল আর তাকে বলল, আরে ও কাবিয়া, কান খুলে শোন, যদি সেই খেলনা তৈরি করা প্রতিযোগিতায় তুই অংশ নিস না তাহলে তোকে এই গ্রাম ছাড়া করব আর তোর বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেব। চাচা, এটা আপনি কেমন কথা বলছেন? আর কাগজের খেলনা তৈরি করার প্রতিযোগিতায় আমি যদি ভাগ নিই তাহলে এতে আপনার কি? আমি বিষয়টা বুঝতে পারছি না। আমার কি যায় আসে, এটা তোর জানার দরকার নেই। আমি যেটা বলছি তুই সেটাই করবি। যদি তুই ওই প্রতিযোগিতায় অংশ নিস তাহলে আমি তোর যে কি অবস্থা করব তা খোদাই জানে। এ কথা বলে কাজলের পালোহান স্বামী চলে গেল। তার কথায় কাবিয়ার কিচ্ছুই যায় আসলো না, কারণ কাবিয়াও ছিল একজন সাহসী মেয়ে। এজন্য সে নিজে নিজেই বলতে লাগলো, যা হয় হবে, পরে দেখা যাবে। আমি ওই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করব। কাজলের স্বামী বারবার নিষেধ করার পরেও কাবিয়া ওই প্রতিযোগিতায় অংশ নেয় আর ওই প্রতিযোগিতায় সে জিতেও যায়। কাবিয়া, তোমার কাগজের তৈরি করা টয়েস আমাদের অনেক পছন্দ হয়েছে, এই জন্য এবারের পর থেকে যত খেলনা প্রয়োজন তুমি তৈরি করবে। আর এই নাও পুরস্কার স্বরূপ তোমার 2 লক্ষ টাকা। আল্লাহ তোমার মঙ্গল করুক। যখন কাজলের পালোহান স্বামী এ কথা জানতে পারল তখন সে প্রচন্ড রেগে গেল আর বলল, ওই এতিম ছেলের এত বড় সাহস, আমি নিষেধ করার পরও প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আরে, আমার কথাও মানলো না। আমি ওকে ছাড়বো না, আমি ওকে হেনস্থ করে ফেলবো। এ কথা বলে কাজলের স্বামী কিছু লোকজনকে সঙ্গে করে কাবিয়ার বাড়িতে গেল আর তার ঘরে আগুন জ্বালিয়ে দিল। কাবিয়া ঘরে ফিরে আসার পূর্বে তার ঘর একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। যখন কাবিয়া এসে তার ঘরের এই অবস্থা দেখলো তখন সে জোরে জোরে কান্না করতে লাগলো। আমি মানুষের কি ক্ষতি করেছে, এই জন্য মানুষ আমার পিছনে উঠে পড়ে লেগেছে। এখন আমি কি করব? আমি এই এলাকাতেই থাকবো, এই এলাকাতে থেকে মানুষদেরকে দেখিয়ে ছাড়বো। এরপর কাবিয়া ওই গ্রাম থেকে একটু দূরে এসে একটি নতুন বাড়ি তৈরি করলো আর সেখানেই থাকতে লাগলো। একদিন নদী থেকে কাবিয়া পানির কলসি ভরে বাড়ি ফিরছিল। তখন সে রাস্তার মধ্যে একজন বৃদ্ধা মহিলা দেখতে পেল, যে মহিলা ছিল খুবই পিপাসিত। বেটা, আমাকে সাহায্য করো, আমার অনেক পিপাসা লেগেছে। আম্মা, আপনার পিপাসা লেগেছে? থামেন, এখনই আমি আপনাকে পানি দিচ্ছি। বৃদ্ধা পিপাসিত মহিলাকে দেখে কাবিয়ার মনে অনেক মায়া হলো। সে যখনই তাকে পানি দিতে গেল সে দেখলো তার ডান হাতে জখমের 2টি দাগ। বৃদ্ধা মহিলা তার হাত দিয়ে পানি পান করাতে অক্ষম ছিল। এটা দেখে কাবিয়া নিজে হাতে সেই বৃদ্ধা মহিলাকে পানি পান করিয়ে দিল। আর পানি পান করতে না করতে সেই বৃদ্ধা মহিলা খুবই সুন্দর পরীতে প্রকট হয়ে গেল আর কাবিয়াকে বলল, কাবিয়া, আমি একজন পরী, আমি তোমার সম্পর্কে সব জানি। এই জন্যই তোমার মানুষত্বটা কেমন তা আমি তোমাকে পরীক্ষা নিয়েছিলাম। তুমি ওই অসহায় বৃদ্ধা মহিলাকে নিজ হাতে পানি পান করিয়েছো, তাকে সাহায্য করেছো, তাই আমি তোমার উপরে অনেক খুশি। আমি তোমাকে একটি আশ্চর্য শক্তি দিতে চাই। সেটা হলো, তুমি যখনই পেপার দিয়ে খেলনা তৈরি করবে তখন তুমি যে খেলনার কথা স্মরণ করবে ঠিক সেটাই মুহূর্তের মধ্যে তোমার সামনে তৈরি হয়ে রেডি হয়ে যাবে। এ কথা বলে সেই পরীটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর কাবিয়া এদিক ওদিক থেকে অনেকগুলো পেপারস একত্র করলো আর দিন রাত পরিশ্রম করে কাগজের অনেক বড় একটি আলিশান বাড়ি তৈরি করে ফেললো।
যেটা ছিল অনেক সুন্দর অট্টালিকা বাড়ির মতো। কাবিয়া ওই পেপারের ঘরের উপরে হাত রেখে মনে মনে ভাবলো, হে জাদুর কাগজের ঘর, তুমি অনেক শক্ত আর খুবই মজবুত হয়ে যাও, যাতে ঝড় তুফান কোনো কিছুই তোমাকে কিছু না করতে পারে। কাবিয়া কথা বলার সঙ্গে সঙ্গে তার কাগজ দিয়ে তৈরি করা ঘর লোহার মতো শক্ত ও মজবুত হয়ে গেল। তারপর থেকে এলাকার সব মানুষই দলে দলে এসে কাবিয়ার কাগজের তৈরি করা ঘর দেখতে লাগলো আর খুবই আশ্চর্য হতে লাগলো। এর কিছুদিন পরে ওই গ্রামে বন্যা শুরু হলো। লাগাতার বৃষ্টি বন্যার কারণে সবার বাড়ি ডুবে গেল। গ্রামের মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে এদিকে ওদিকে পালাতে শুরু করলো। ওদিকে কাবিয়ার তৈরি করা কাগজের ঘর বন্যার মধ্যেও ভাসতেছিল। তখন কাজল তার স্বামীকে বলল, প্লিজ কিছু করো না, বন্যার পানিতে তো এবার আমরা ডুবে যাচ্ছি, আমাদের ঘর বাড়ি তো তলিয়ে গেছে, এখন আমাদের কি হবে? আমরাও তো ডুবে মারা যাব। কি আর করার কাজল, পুরো এলাকার মধ্যে শুধু ওই কাবিয়ার ঘরটাই আছে যেখানে গেলে আমরা রক্ষা পাবো। এরপর কাজল তার স্বামীকে সঙ্গে করে অনেক কষ্টে কাবিয়ার সেই কাগজের তৈরি করা ঘরের মধ্যে প্রবেশ করলো এবং কাবিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করলো। কাবিয়া ছিল অনেক দয়ালু ও সৎ। সে তাদের ক্ষমা করে দিল ও তার ঘরের মধ্যে থাকার জন্য জায়গাও দিল। এরপর যখন কিছুদিন পরে সেই বন্যা সবকিছু ঠিক হয়ে গেল, তখন কাজলের স্বামী বলল, কাবিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র তোমার কাগজের তৈরি ঘরের কারণেই আজ আমরা এখানে জীবিত দাঁড়িয়ে রয়েছি। যদি সব মানুষেরই এরকম ঘর থাকতো তাহলে কেউ ডুবে মারা যেত না, সবাই সুরক্ষিত থাকতো। আচ্ছা কাবিয়া, আমাদের জন্য কি এরকম একটি ঘর তৈরি করে দেবে? যত খরচ লাগে আমরা দেব। এরপর সবাই মিলে কাবিয়ার সাথে কাগজের ঘর তৈরি করতে সাহায্য করতে লাগলো। আর কিছুদিনের মধ্যে ওই গ্রামে সবার জন্য একটি করে জাদুর পেপার দ্বারা ঘর তৈরি হয়ে গেল। ওই দিনের পর থেকে ওই গ্রামের কেউ আর এমন ছিল না যে তার ঘর নেই। গ্রামের সবাই পূর্বের মতো আবারও হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। আমার গল্পটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবে। যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনকে অল দিয়ে ক্লিক করে রেখো, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে। খোদা হাফেজ।